সকাল হতে না হতেই ময়ূরকুঞ্জ গ্রামের মাঠ জেগে ওঠে। প্রভাতের সূর্যের আলো ধান ক্ষেতের ওপর পড়ে ঝিলমিল করে ওঠে। এই ময়ূরকুঞ্জ গ্রামেরই এক বাসিন্দা গোপাল। পেশায় সে কৃষক। গায়ের রং মাটির মতো কালচে, কপালে লবণের দাগ বসা, চোখে মায়া আর মুখে কঠিন পরিশ্রমের রেখা। তিনি গরিব হলেও মনের দিক থেকে ধনী। গোপালের দিন শুরু হয় ভোর 5টার আগে। পাশে থাকে তার ছেলে মনু। ছোট ছেলে মনু মাত্র 11 বছরের, তবুও বাবার সঙ্গে থেকে মাঠের সব কাজ শিখে ফেলেছে। কি গো মনুর মা, আমাকে খাবারটা রেডি করে দাও দেখিনি, মাঠে যাওয়ার সময় গড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দিচ্ছি, হয়ে গেছে। আজকে একবার মনুকে পাঠাবে তো নিখিল বাবুদের ঘরে। উনি অল্প কিছু কাজ আছে বলছিলেন, আর কিছু পুরনো জামা কাপড় নিয়ে আসতে বলেছে মনুকে। আচ্ছা ঠিক আছে, পাঠাবো ক্ষণ পরে। আর দুপুরবেলা একটু কিছু রান্না করে মনুর হাতেই পাঠিয়ে দিও। আজ আর দুপুরে ঘরে আসার সময় হবে না, মাঠে কাজ আছে অনেক। জেঠিমা, ঘরে রয়েছো নাকি? হ্যাঁ, এই যে বাবা, আয় ঘরের দিকে। একটু যা তো বাবা, এই গম কটে একটু কলে পিষিয়ে এনে দে। আচ্ছা ঠিক আছে, দাও। গোপালের জীবনটা সহজ ছিল না। তার বাবা ছিলেন একজন মজুর। সামান্য 1 বিঘা জমি রেখে গিয়েছিলেন তার জন্য। ওই জমিতে যতটুকু চাষ হয় করত গোপাল। বাকি দিনগুলো অন্যের জমিতে মজুর খেটে পার করতে হতো। সেই বাবার কাছেই গোপাল শিখেছিল মাটির সঙ্গে লড়াই করতে হয় মাটিকে ভালোবেসে। মাটি কাউকে ঠকায় না। বিয়ের পর রামুর পরিবার হলো তার স্ত্রী শ্যামলী, ছেলে মনু এবং মেয়ে সোনাই। সোনাই 9ম শ্রেণীতে পড়ে। পড়াশোনায় সে খুব মেধাবী। আর বাড়িতে রয়েছে 2টো ছাগল আর একটা গরু। ওই গরুর দুধ বিক্রি করে অল্প কিছু উপার্জনও হয়। মা, আজকে আর স্কুলে যাব না। সকাল থেকে বৃষ্টিও পড়ছে, আর তোমার শরীরটাও তো ভালো নেই। আমি থাকলে তোমার কাজে অল্প সাহায্য হয়। না রে মা, তুই আর তোর ভাই তো আমাদের একমাত্র সম্বল। আমরা চাই না তোদের জীবনটাও এমন কষ্ট করে কাটুক। তোদের পড়াশোনা করে বড় হতে হবে। তুই স্কুলে যাবি। বৃষ্টিটা একটু বন্ধ হলেই স্কুলে চলে যা মা। আমার অমন একটু ঠান্ডা লেগে সর্দি কাশি হয়েছে, ওতে কিছু হবে না। আমি সব করে নিতে পারবো। গোপাল জানে মাটি কখনো মিথ্যা বলে না। যত যত্ন করবে ততই ফসল দেবে। কিন্তু প্রকৃতি সব সময় একরকম থাকে না। কোনো বছর বৃষ্টি বেশি হয়, ক্ষেত ডুবে যায়। কোনো বছর আবার খরা পড়ে যায়, জমি ফেটে চৌচির হয়ে যায়। তবুও গোপাল হাল ছাড়ে না। এবছর বন্যায় তার সব ফসল নষ্ট হয়ে গেছে, জমি জলে ডুবে আছে। তাই গোপাল সংসার চালানোর জন্য পাশের গ্রামের ইটের ভাটায় কাজ শুরু করে। ধার কর্জ করে আবার বীজ কিনে ধীরে ধীরে জমিতে আবার চাষের উপযোগী করে তুললেন। পরের বছর আবার সেই মাটিতেই সোনালি ধান ফলল। তিনি বলেন, মাটি আমাদের মায়ের মতো, ভালোবাসলেই সে দুগুণ করে ফিরিয়ে দেয় সব কিছু। দেখতে দেখতে সোনাইও 10ম শ্রেণীতে উঠে যায়। সে আরও মন দিয়ে আর কঠোরভাবে পড়াশোনা শুরু করে। আমাকে আরও মন দিয়ে পড়াশোনা করতে হবে। যেভাবেই হোক ভালো রেজাল্ট করে বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে। ঠাকুর, আমি যেন আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি, তাদের কষ্ট যেন দূর করতে পারি। ময়ূরকুঞ্জ গ্রামের চাষিদের সবচেয়ে বড় উৎসব হলো নবান্ন উৎসব। ধান কেটে ঘরে তোলার সময় সবাই আনন্দে মেতে ওঠে। নতুন ধানের চাল থেকে পায়েস রান্না হয়, মেলা বসে। গোপাল আর এক চাষি ধান কাটতে কাটতে বলে, এই হলো আমাদের সোনা। শ্যামলী আর তার মেয়ে সোনাই মিলে বিকেলবেলা নতুন চালের গুঁড়ো দিয়ে পিঠে বানায়। গোপালের মনেও থাকে না কোনো চিন্তা।
বৃষ্টি, খরা, সাপ, পোকা সব কিছুই হারিয়ে যায় সেই সোনালি খুশির দিনে। তারপর বিকেল গড়িয়ে এলে তারা পরিবারের সবাই একসঙ্গে মিলে মেলায় যায়। গোপাল চায় তার ছেলে মনু যেন শুধু চাষিই নয়, ভালো মানুষও হয়। সে চায় মনুও ভালো পড়াশোনা করুক, গ্রামের মানুষদের সাহায্য করুক। কিন্তু সে মনুকে কোনো জোর করে না। সে জানে মাটির মতো মানুষকেও সময় দিতে হয়, চাপ দিলে ভালো ফল হয় না। রাত হলেই গোপাল মনুকে গল্প শোনায়। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের কত কষ্ট ছিল, ভাত জুটতো না, অনেক কষ্ট করে জমিটুকু বাঁচিয়ে রেখেছি। এই মাটি আমাদের জীবন বাঁচিয়েছে। তুই যদি কখনো বড় হয়ে বাইরেও চলে যাস, এই মাটিকে একদিন শহর থেকে এক ব্যবসায়ী এলো। সে গ্রামের মানুষদের প্রস্তাব দিল, জমি বেচে দাও, অনেক টাকা পাবে। এখানে একটা ফ্যাক্টরি হবে, তোমরা কাজও পাবে। অনেকেই রাজি হয়ে গেল, কিন্তু গোপাল রাজি হলো না। সে বলল, এই মাটি ছেড়ে আমি বাঁচবো কিভাবে? আমার বাপ দাদার ঘাম লেগেছে এখানে, আমার মায়ের চোখের জল মিশে আছে এই মাটিতে। টাকা দিয়ে আমি সেই সুখ কিনতে চাই না, যার পরিবর্তে আমার আপনজনেদের ভালোবাসা আর স্মৃতিচিহ্ন আর আমার মায়ের মতো এই মাটিকে বিক্রি করতে হয়। গোপালের কথা শুনে বাকি সকলেও নিজেদের ভুল বুঝতে পারল। কেউই আর রাজি হলো না জমি বিক্রি করতে। ব্যবসায়ী আর কিছু বলল না, ফিরে গেল। গোপাল প্রায়ই ছেলেকে নিয়ে স্কুলে যেত, শিক্ষকের সঙ্গে বসে গল্প করত তার ছেলে মেয়েদের ব্যাপারে। মাস্টার মশাই, আমার সন্তানরা যেন ভালো মানুষ হয়, এই মাটির মর্ম যেন তারা বোঝে। শিক্ষকও মনুকে, সোনাইকে খুবই ভালোবাসতেন আর বলতেন, যে মাটি বোঝে সে জীবনও বোঝে, কিন্তু মাটি ছেড়ে যেও না। দেখতে দেখতে সোনাইয়ের মাধ্যমিক পরীক্ষাও হয়ে যায় এবং সে খুব ভালো রেজাল্টও করে। আমি জানতাম তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে। তোমার মতো মেধাবী ছেলে মেয়েরাই তো আমাদের গর্ব, আমাদের ভবিষ্যৎ। অনেক বড় হও জীবনে। স্যার, আমি আরও ভালো করে পড়াশোনা করব। আমি ডাক্তার হতে চাই। এই গ্রামের বেশিরভাগ মানুষই গরিব। কত মানুষ টাকার অভাবে চিকিৎসার জন্য বাইরে যেতে পারে না। আমি চিকিৎসার উন্নত ব্যবস্থা করতে চাই এই গ্রামে, আর বিনা পয়সায় এই মাটির মানুষদের সেবাও করতে চাই। হ্যাঁ, অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে। সোনাই রেজাল্ট নিয়ে বাড়িতে আসে। তার বাবা মাও মেয়ের এই সাফল্যে অনেক খুশি হয়, কিন্তু তাদের মুখে চিন্তার ছাপও ফুটে ওঠে। পরবর্তীতে মেয়েকে আরও উঁচু জায়গায় পড়াবে কি করে। চিন্তা করো না বাবা, আমি বুঝতে পারছি তোমরা কেন চিন্তিত। স্যার বলেছে আমি অনেক স্কলারশিপ পাবো, সেই টাকাতেই আমার পড়াশোনার খরচ চলে যাবে। দিদিকে দেখে মনুও যেন আরও উৎসাহ পায়। সোনাই ভর্তি হয় স্কুলে, একাদশ শ্রেণীতে। সে আরও মন দিয়ে পড়াশোনা শুরু করে। গোপালও চাষবাস করতে থাকে, মনু পড়াশোনাও করে, আর সাথে সাথে বাবার সঙ্গে মাঠের কাজও করত। এভাবেই দুঃখ আনন্দ সব মিশিয়ে আরও 2 বছর পার হয়ে যায়। সোনাই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ভালো রেজাল্ট করে, আর সাথে মেডিকেলেও চান্স পেয়ে যায়। সেই নিখিলবাবুর কথা মনে আছে তো? সোনাই ডাক্তারিতে চান্স পেয়ে বাবার সাথে নিখিলবাবুদের বাড়িতেও যায় খুশির খবর জানাতে। নিখিলবাবুর ছেলে সোহাগ পেশায় এখন একজন ইঞ্জিনিয়ার। সে সোনাইকে দেখে অবাক হয়ে গেল। কত বড় হয়ে গেছিস রে সোনাই, কতদিন পর দেখলাম তোকে। ভালো রেজাল্টও তো করেছিস, এবার তো বাইরে যেতে হবে। কোনো সাহায্য লাগলে আমাকে বলিস অবশ্যই। তুই যেখানে চান্স পেয়েছিস আমি সেখানকার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, তাই সেখানকার সব কিছু আমার চেনা। তোর যে কোনো প্রয়োজন হলে আমাকে জানাস। তাহলে তো বেশ ভালোই হলো বাবা। তুমি যাও ওর সাথে, ওকে ভর্তি করে দিয়ে এসো, আর ওর থাকার জায়গার ব্যবস্থাও একটু দেখে দিও।
ভালোভাবে থাকিস মা, শহরে গিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করিস আর মন খারাপ করিস না একদম। আমি প্রতি সপ্তাহে যাব তোর সাথে দেখা করতে। তুমি একদম চিন্তা করো না বাবা, আর তোমরাও মন খারাপ করো না, মনুর দিকে খেয়াল রাখো। কয়েকদিন পর সোহাগ সোনাইকে নিয়ে শহরের কলেজে যায় তাকে অ্যাডমিশন করিয়ে দেওয়ার জন্য। আর সে সোনাইয়ের মোবাইল নাম্বার নিয়ে রাখে এবং নিজের নাম্বারও সোনাইকে দেয় আর বলে, কোনো অসুবিধা হলে আমাকে কল করিস। সোহাগের মনে সোনাইয়ের জন্য অন্যরকম এক জায়গা তৈরি হতে থাকে। সে ভাবে, কী সব ভাবছি, সোনাই কি আদৌ আমাকে নিয়ে এসব ভাবে? একদিন সে দেখা করতে গিয়ে সাহস করে তার মনের কথা সোনাইকে জানায়। সোনাই, তোকে কিছু বলার ছিল, জানি না কিভাবে বলবো, তুই কিভাবে রিয়াক্ট করবি। তোকে আমার ভালো লাগে, বিয়ে করবি আমাকে? তুই আর আমি মিলে সব স্বপ্ন একসাথে পূরণ করব। তুই কি হাত ধরবি আমার? সোনাই একটু অবাক হয় এবং ভাবার জন্য একটু সময় নেয়। সোনাই তার রুমে গিয়ে ভাবতে থাকে। আচ্ছা, সোহাগ তো খারাপ ছেলে নয়, আর আমি তার পরিবারের মানুষজনকেও চিনি ছোট থেকে। আর আমারও সব স্বপ্ন রয়েছে ওই গ্রামকে ঘিরেই। সোহাগের সাথে থাকলে আমাকে এই গ্রাম ছেড়ে, এই মাটি ছেড়ে, বাবা মাকে ছেড়ে বাইরে যেতে হবে না। 2 দিন পর সে সোহাগকে দেখা করতে বলে এবং তার প্রস্তাবে রাজি হয়। সোহাগও ভীষণ খুশি হয় এবং সে সোনাইয়ের হাত ধরে। সোনাই এখন 3য় বর্ষে পড়ে আর 2 বছর পরই তার সোহাগ এখন বাড়িতে এলেই ফোনে কথা বলতে থাকে কার সাথে যেন। আর সোহাগ এলে সোনাইও আসে তাদের বাড়িতে। এসব দেখে সোহাগের মা একটু একটু আন্দাজ করতে থাকে এবং সোহাগকে বলে, কি রে, আমার কাছেও লুকিয়েছিস সব? সত্যি কথা বল আমাকে, তুই কি সোনাইকে পছন্দ করিস? সোহাগ একটু লজ্জা পায় এবং ইতস্তত বোধ করে মায়ের কথা শুনে। কি যে বলো না মা। থাক, আর লজ্জা পেতে হবে না, আমাকে বল। হ্যাঁ মা, আমরা দুজন দুজনকে পছন্দ করি। আচ্ছা, ঠিক আছে, সোনাইয়ের পড়াশোনা কমপ্লিট হোক, তারপর আমরা কথা বলবো সোনাইয়ের বাড়ির সবার সাথে। মনু পড়াশোনা করছে। পাশে বসে শ্যামলী এবং গোপাল গল্প করছে। দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে গেল বলো, মনুটাও কত বড় হয়ে গেল। সোনাইয়েরও প্রায় পড়াশোনা কমপ্লিট হয়ে এলো। আর 1 বছর পর পড়াশোনা কমপ্লিট করে সোনাই ফিরে আসে গ্রামে। গ্রামে এসে সে গ্রামেই একটি চিকিৎসা কেন্দ্র খোলার জন্য সমস্ত ব্যবস্থা শুরু করে। সোহাগও প্রায়ই এসে অনেক সাহায্য করতে থাকে তার কাজে। এভাবে অল্প কিছু দিনের প্রচেষ্টায় এবং কিছু মানুষদের অনুদানে গ্রামে একটি ছোট চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করে সোনাই। আমি এই গ্রামের মেয়ে, এই মাটির মেয়ে। আমি আমার বাবার থেকে শিখেছি এই মাটি আমাদের কাছে সব। যত বড়ই হয়ে যায় আমরা, এই মাটিকে আমরা কখনোই ভুলে যাব না। তার বাবার ওই 1 বিঘা জমির কাছাকাছি একটা ফাঁকা জমিতে এই চিকিৎসা কেন্দ্রটি খোলা হয়। চারপাশে সবুজের মেলা। এমন নির্মল পরিবেশে মানুষ এমনিতেই অর্ধেক সুস্থ হয়ে যাবে। ধীরে ধীরে চিকিৎসা কেন্দ্রেরও অনেক উন্নতি হয়, আরও বড় করা হয় কেন্দ্রটিকে। 2 বছর পার হয়ে যায়। 2 বছর পর গ্রামের স্কুলে নতুন শিক্ষক জয়েন করে। হ্যাঁ, গোপালের ছেলে মনু। সে কিন্তু ভুলে যায়নি তার বাবার কষ্টের 1 বিঘা জমির কথা। সে শিক্ষকতার পাশাপাশি চাষবাসও করতে থাকে ওই জমিতে। এখন আর ওই জমির ফসল তাদের সংসার চালানোর জন্য নয়, গ্রামের স্কুলে বাচ্চাদের আর চিকিৎসা কেন্দ্রের অসুস্থ মানুষদের খাবারের জন্য, যা সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে ভালোবাসার সাথে ফলানো হয়। এখন মনু এবং সোনাই দুজনই প্রতিষ্ঠিত,
কিন্তু তারা এই মাটিকে ভুলে যায়নি। বয়সের ছাপ পড়লেও গোপাল এখনো পরিশ্রমী, এখনো সে সকাল হলেই মাঠে যায়। কি গো মনুর মা, শুনছো? হলো, জলদি আমার খাবারটা রেডি করে দাও, মাঠে যেতে হবে যে, বেলা গড়াচ্ছে তো। এরকম আরো নতুন নতুন গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মতামত জানান। আপনার মূল্যবান মতামত আমাদের উৎসাহ দেবে আরো নতুন গল্প নিয়ে আসার জন্য।